ওকে, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে কমপ্লেক্স টু সিম্পলের আরেকটি নিয়ম হচ্ছে দোয়াল দো থাকলে ইনস্পায়ার্ড অফ অথবা ডেসপায়ার্ড আমরা ব্যবহার করবো দোয়াল দোর পরিবর্তে। ওকে, দেখতে পাচ্ছ আমি একটা সেন্টেন্স লিখছি, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। তাহলে এটা কি সহজে আমরা করে ফেলতে পারি। দো ও এবং অল দো এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ইনস্পায়ার্ড অফ, INSPIDE, ইনস্পায়ার্ড অফ। এই দেখো দো এর পরিবর্তে আমি ইনস্পায়ার্ড অফ ব্যবহার করলাম। এবং অফের পরে ইন চ্যানেল তোমরা চাইলে পজিটিভটাকে ইউজ করতে পারো, তাই না? পজিটিভ কি আছে, হি থাকলে কি হবে, হিস, ইনস্পাইট অফ হিস। তারপরে পজিটিভের পরে আমরা যদি বি ভার্ব থাকে তাহলে বিং ব্যবহার করতে পারি, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, আর মূল ভার্ব থাকলে তার সাথে আইএনজি ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এইখানে বি ভার্ব আছে, আমরা চাইলে বিং ব্যবহার করতে পারি, বিং পুর কমা হি ইজ অনেস্ট। ওকে, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কি, আমরা যদি বিং ব্যবহার না করি তাহলে নাউন ব্যবহার করে দেয়, অর্থাৎ আমি ইনস্পাইট অফ ব্যবহার করব, এটা করলাম। ইনস্পাইট অফের পরে হিজ ব্যবহার করলাম, হিজ। এই যে নাউনটা, এই যে অ্যাডজেক্টিভটা থাকবে, এই অ্যাডজেক্টিভের সবসময় নাউন ফর্ম ব্যবহার করা যায়। নাউন ফর্ম ব্যবহার করলে আর বিং ব্যবহার করতে হচ্ছে। ইনস্পাইট অফ হিজ পভার্টি, POVERTY, পভার্টি কমা হি ইজ অনেস্ট। এই দুইটা নিয়মে এটা করা যেতে পারে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেই, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা কি, এইটা সবাই লেখো, কেমন এটা করতে পারছো কিনা দেখি সবাই। লেখো যে দো হি ওয়ার্কড হার্ড, though he worked hard, he failed, FAILD। যদিও সে পরিশ্রম করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল, যদিও সে পরিশ্রম করেছিল সে ব্যর্থ হয়েছিল। তাহলে এটা কি করে, দোয়াল দো আছে, এই দোয়াল দোর জায়গায় হ্যাঁ ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ দিলাম, অফের পরে কি দিলাম, হিজ দিতে হবে, তাই না? তাহলে হি থেকে হিজ, হ্যাঁ এই প্রিন্সিপাল ভার্ব যদি থাকে তাহলে আমরা একটু আগেরটা পেয়েছি যে বি ভার্ব আছে, তাহলে বি ভার্ব থাকলে হচ্ছে বিং, আর প্রিন্সিপাল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ওয়ার্কিং হার্ড কমা হি ফেইলড। এই তো, তাই না? তাহলে তোমরা লক্ষ্য করে দেখো রুলটা আমাদের আসলে কি। রুলটা হচ্ছে যে আমরা যেখানে দোয়াল দো পাবো তার পরিবর্তে ইনস্পাইট অফ অথবা আমরা ডেসপাইটও ব্যবহার করতে পারি, এটা আমরা জেনেছি। তাহলে অফের পরের কাহিনীটা কি হবে, অফের পরে সবসময় আমরা চাইলে এই পজিটিভ সাবজেক্টের পজিটিভ ফর্মটা ব্যবহার করতে পারবো ইফ দ্য সাবজেক্ট ইজ সেম। যদি সাবজেক্ট যদি একই হয় তাহলে কি করতে পারি, আমরা এই পজিটিভটা ব্যবহার নাও করতে পারি, তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো, বোথ আর কারেক্ট। এবং তারপরে যদি মূল ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি দিবা, বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। এই তো, এই তিনটে নিয়মই তো, তাই না? আচ্ছা, অনেক সময় হতে পারে এরকমটি যে এই দোয়াল দুটো সেন্টেন্সের মাঝখানে আছে, কিভাবে, যেমন ধরো আমি লিখলাম he was not selected although he performed well। আমি ওয়েলটা এখানে লক্ষ্য করে দেখো, হি ওয়াজ নট সিলেক্টেড অলদো হি পারফর্মড ওয়েল, এই অংশটা এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু এবার পরে দেওয়া আছে। তো আনসারের সময় তুমি চাইলে এটা পরেও লিখতে পারো এই অংশটা চেঞ্জ করে, আর এই অংশটা সামনেই রাখতে পারো, অর্থাৎ দুভাবে এটার উত্তর লেখা যেতে পারে। আমরা এই অংশটা হি ওয়াজ নট সিলেক্টেড এইটাকে ঠিক রাখতে পারি, হি ওয়াজ নট সিলেক্টেড, এই যে লিখলাম। অলদোর পরিবর্তে কি ব্যবহার করার কথা ছিল, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, তাহলে আমি ইনস্পাইট অফ লিখলাম এখানে, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। তারপরে আমরা কি লিখবো, এখানে ওয়েলটা এই পাশে লিখি, তাই না? তাহলে ইনস্পাইট অফ, অফের পরে এই যে মূল ভার্ব আছে অথবা পজিটিভ ব্যবহার করতে পারি, ইনস্পাইট অফ হিস দিয়ে এই যে পারফর্মের সাথে কি হবে, আইএনজি ব্যবহার করতে হবে, PERFORMING, পারফর্মিং ওয়েল। এখন এই যে এই অংশটা ইনস্পাইট অফ হিজ পারফর্মিং ওয়েল বা ইনস্পাইট অফ পারফর্মিং ওয়েল, এই যে অংশটা, এই অংশটা চাইলে তুমি সেন্টেন্সের শুরুতেও লিখতে পারতা,
যদি শুরুতে লেখো, শুধু শুরুতে লিখলে পার্থক্যটা হচ্ছে যে কমাটা ব্যবহার করতে হবে, কারণ হের পূর্বে যদি কমা ব্যবহার করো তখন তখন কিন্তু সেটা একটা ভুল হয়ে যাবে। এটাও একটা গ্রামার এরর, আসলে গ্রামাটিক্যাল এরর। তো যাই হোক, এইটা হচ্ছে প্রথম রুল। তাহলে এরপরে রুলটা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এই দুইটা ফ্রেজ বা এটা কনজাংশন, এটা ফ্রেজ, এইটা থাকলে আমাদের কি করতে হবে? সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট সাধারণত সেন্টেন্সের মাঝখানে থাকে, তখন সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের জায়গায় আমরা লিখতে পারি টু অথবা ইন অর্ডার টু, ইন অর্ডার টু। সো দ্যাটের জায়গায় কিংবা ইন অর্ডার দ্যাটের জায়গায় আমরা টু অথবা ইন অর্ডার টু এই দুইটার যখন একটা ব্যবহার করতে পারি, তারপর আমরা প্রিন্সিপাল ভার্বটা ব্যবহার করব এই টু এর পরে। প্রিন্সিপাল ভার্বের পরে যা থাকবে তাই, আর এর পিছনে যা থাকবে তাই আমরা ব্যবহার করবো, অর্থাৎ সো দ্যাটের পিছনে এবং পরে যা থাকবে আমরা সেগুলো লিখবো। যেমন ধরো উই ইট so that we may live। দেখো, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকি বা বাস করতে পারি এই পৃথিবীতে, তাই না? তাহলে কি হবে? এই যে উই ইট লিখলাম এবং দেখো এখানে সো দ্যাট আছে, সো দ্যাট থেকে তার জায়গায় কি টু অথবা ইন অর্ডার টু, আমি জাস্ট এখানে টু লিখলাম। টু এর পরে আমাদের কি বলছে? প্রিন্সিপাল ভার্ব সরাসরি। তো এই সেন্টেন্সে এই মে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, আর কি এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সুতরাং এই লিভটাকে আমাদের ব্যবহার করতে হচ্ছে লিভ। এই যে দিস ইজ ইজি, তাই না? আচ্ছা, সবাই আরেকটা সেন্টেন্স লেখো দেখি। এই লুক এট মি, দেখো they tried hard so that they could win the match. Come on everyone, right? Solve this problem. They tried hard so that they could win the match. তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে? আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে যে এই যে দে ট্রাইড হার্ড এই পর্যন্ত ঠিকঠাক লিখবো, আর এই সো দ্যাটের জায়গায় আমরা কি লিখবো? এখানে জাস্ট টু লিখবো। টু এর পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব খুঁজতে হবে। এই যে দে এবং দে হচ্ছে সাবজেক্ট, টু হচ্ছে অক্সিলারি, এই দুটো বাদ দিয়ে উইন থেকে লিখতে হবে। অর্থাৎ উত্তরটা হচ্ছে দে ট্রাইড হার্ড টু উইন দ্য ম্যাচ, তাই না? অথবা ইন অর্ডার টু উইন দ্য ম্যাচ। দিস ইজ ইজি, রাইট? ওকে, লেটস মুভ অন টু আনাদার ওয়ান। ফোর, এখানে একটু জটিল প্রক্রিয়া রয়েছে। প্রথমে একটা অত্যন্ত সহজ, সো দ্যাট, ঠিক আছে? এই সো এর জায়গায় আমাদের জাস্ট টু এটি ব্যবহার করতে হবে, আর এই দ্যাটের জায়গায় আমাদের টি ও টু, এবং টি টু এর পরে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব আগের মতো ব্যবহার করতে হবে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এগুলো তুলে দিতে হবে। তবে এইখানে অথবা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এনাফ ব্যবহার করতে হতে পারে। এনাফ কখন ব্যবহার করবো? টু এর জায়গায়, যখন দ্যাটের পরের অংশ নেগেটিভ থাকবে না, ঠিক আছে? এনাফ যখন দ্যাট এর পরের অংশ নেগেটিভ থাকবে না, তখন এনাফ ব্যবহার করব। আচ্ছা, প্রথমটা এক্সাম্পল নেই, সেটা কি? যেমন ধরো he is so weak that he cannot run। লক্ষ্য করে দেখো, সো এবং দ্যাট দুইটা আছে, সো এবং দ্যাট। লুক এট মি, সো এবং দ্যাট আছে। এই যে সো এর জায়গায় টু বসাবো, এখানে আমাদের টু বসাবো। দেখো, তাহলে হি ইজ, এই যে সো এর জায়গায় টু, ইজ টু উইক, আর তারপর দ্যাট এর জায়গায় কি বসাবো? টু। টু এর পরে কি মূল ভার্ব কোথায়? এই যে নটের পরে আছে, তাই না? টু রান। খুবই সহজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সো ডট দ্যাট, অর্থাৎ দ্যাটের এই সো এবং দ্যাটের মাঝখানে কি থাকতে পারে? অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, যে কোনো একটা থাকতেই পারে, তাই না? এবার পরের উদাহরণটা আমরা লিখে নিই, চলো। যে এনাফ কখন ব্যবহার করতে হবে? এনাফ হচ্ছে এরকম, সেন্টেন্সটা যদি এরকম হয়, যেমন ধরো
হি ইজ সো clever that he can understand it দিলাম যে easily, তাই না? তাহলে দেখো দ্যাট এর পরের অংশ কোনো নট নাই আছে এবং নেগেটিভ নাই, তাহলে জাস্ট ওইখানে কি এই সো এর জায়গায় আমাদের এনাফ ব্যবহার করা উচিত। কিন্তু একটা বিষয় রয়েছে, হি ইজ এনাফ শব্দটা একটু লাজুক, তাই না? ও আসলে অ্যাডজেক্টিভের পেছনে গিয়ে বসে সবসময়। তাহলে হি ইজ এই অ্যাডজেক্টিভ যদি ক্লেভারটা আগে লিখবো, হি ইজ ক্লেভার, তারপরে এনাফ শব্দটা লিখবো, হি ইজ ক্লেভার এনাফ। তাহলে এই সো এর জায়গায় আসলে এই জায়গায় এনাফটা হওয়ার কথা ছিল, বাট আমরা ক্লেভার শব্দটা পরে লিখলাম এর প্রকৃতিগত কারণে। তারপরে দ্যাটের জায়গায় কি হবে, টু। টু এর পরে প্রিন্সিপাল ভার্ব কোনটা, এই যে আন্ডারস্ট্যান্ড, সাবজেক্ট ভার্ব চলে যাবে, তাই না? টু আন্ডারস্ট্যান্ড ইট আর কি এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে? টু আন্ডারস্ট্যান্ড ইট, বুঝতে পারছো?